মা, এই গোলাপ ফুলের মতো আমার ভালোবাসাও তোমার জন্য ফুটে উঠেছে। গিয়েও সকালে বাগানে পানি দিচ্ছিলাম গোলাপ গাছে। নতুন কুঁড়ি এসেছে একটা। লাল গোলাপ সবেমাত্র ফুটেছে। ছেলে অফিস যাওয়ার আগে বাগানে এলো। মা, দেখো কি সুন্দর গোলাপ। হ্যাঁ, আজ সকালেই ফুটেছে গো। সে ফুলটা ছিঁড়ে আমার দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য। ওস্তে হাসতে নিলাম, ধন্যবাদ। কিন্তু মা, এই ফুল দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ছেলে আমার কাছে এসে দাঁড়াল। এই গোলাপের মতোই আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা ফুটেছে। গত কয়েক মাস ধরে এই অনুভূতি আমার মনে কুঁড়ির মতো বেড়ে উঠছিল। আজ সকালে এই ফুল দেখে বুঝলাম আমার ভালোবাসাও পূর্ণতা পেয়েছে। পানির পাত্র আমার হাত থেকে ছিটকে পড়ল। তুই কি বলছিস? আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই। গোলাপের কাঁটা আমার হাতে বিঁধাল, কিন্তু সেই ব্যথার চেয়ে ছেলের কথার ব্যথা বেশি অনুভব করলাম। এই বাগানে যেমন নানা রঙের ফুল ফোটে, তেমন আমাদের জীবনেও নতুন রঙের ভালোবাসা ফুটুক। মাগো, তুই কি পাগল? হ্যাঁ মা, তোমার ভালোবাসায় আমি পাগল। এই গোলাপের মতো আমার প্রেমও সুগন্ধ ছড়াক তোমার জীবনে। কি? বাগানের মাটি আমার পায়ের নিচে নরম লাগছিল, কিন্তু মনটা শক্ত হয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তপন সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তন্ময় আর স্মিতা। তন্ময় 21 বছর বয়সী ভার্সিটিতে পড়ে, স্মিতা 14 বছর বয়সী হাই স্কুলে যায়। কিন্তু এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ আজ থেকে 3 মাস আগের ঘটনা আমার জীবনে এক অদ্ভুত রহস্যের জন্ম দিয়েছে। সেদিন সকালে তন্ময় যখন আমাকে গোলাপ ফুল দিয়ে সেই কথাগুলো বলেছিল, আমি ভেবেছিলাম ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তারপর যা ঘটল তা আমার কল্পনাকেও হার মানাল। মা, তুমি কি জানো এই গোলাপ ফুলের আসল রহস্য? তন্ময় হঠাৎ করে বলল। কি রহস্য? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তন্ময় আস্তে আস্তে গোলাপের পাপড়িগুলো আলাদা করতে লাগল। 1টা, 2টা, 3টা। আর তারপর পঞ্চম পাপড়িটা আলাদা করতেই ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বের হয়ে এলো। এটা কি? আমি হাত বাড়িয়ে কাগজটা নিলাম। কাগজে ছোট্ট করে লেখা ছিল, যদি তুমি আসল সত্য জানতে চাও, তাহলে বাগানের পুরনো আম গাছের নিচে খোঁজো। আমার হাত কাঁপতে লাগল। তন্ময়, এটা তুই লিখেছিস? না মা, আমি এ কাগজের কিছুই জানি না। আমি শুধু জানি যে আজ সকালে ঘুম থেকে উঠে আমার মনে হয়েছে তোমাকে এই গোলাপটা দিতে হবে। আর সেই সাথে যে কথাগুলো বলেছি সেগুলো আমার মুখ থেকে আপনা আপনি বের হয়েছে। আমি তন্ময়ের মুখের দিকে তাকালাম। ছেলের চোখে কোনো মিথ্যার ছাপ নেই। তাহলে এই রহস্যটা কি? দুপুরবেলা যখন তপন অফিস থেকে ফিরল, আমি সব ঘটনা তাকে বললাম। তপন প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু যখন আমি কাগজটা তার হাতে দিলাম, তার মুখের হাসি উধাও হয়ে গেল। মাধুরী, এটা হাতের লেখা গো। তপন কাগজটা আরও কাছে নিয়ে দেখল। এটা তো আমার মায়ের হাতের লেখা। আমার রক্ত জমে গেল। তপনের মা মারা গেছেন 5 বছর আগে। তুমি নিশ্চিত? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। 100 ভাগ নিশ্চিত? আমার মা যেভাবে জোয়ার লিখতেন হুবহু সেইভাবে লেখা গো। সন্ধেবেলা আমরা সবাই মিলে বাগানে গেলাম। পুরনো আম গাছটা আমাদের বাড়ির একদম পেছনে। গাছটার বয়স প্রায় 50 বছর। তপনের দাদা এটা লাগিয়েছিলেন। এখানে খুঁতে হবে? স্মিতা জিজ্ঞেস করল। তপন মাটিতে হাত দিয়ে খোঁজাখুঁজি করতে লাগল।
হঠাৎ একটা শক্ত জিনিস হাতে পড়ল। এটা কি? তপন মাটি সরিয়ে দেখল একটা ছোট্ট ধাতুর বাক্স। বাক্সটা খোলার জন্য একটা বিশেষ ধরনের চাবি লাগে। এই চাবি কোথায় পাব? আমি ভাবলাম। তন্ময় হঠাৎ বলল, মা, তোমার গলার লকেটটা একবার দেখো তো। ও, আমি আমার গলার লকেটটা খুলে দেখলাম। লকেটের পেছনে একটা ছোট্ট চাবি লাগানো ছিল, যেটা আমি আগে কখনো খেয়াল করিনি। লকেটের চাবি দিয়ে বাক্সটা খুলতেই ভিতর থেকে বেরোলো একটা পুরনো ডায়েরি আর কিছু ছবি। ডায়েরির প্রথম পাতায় লেখা আমার প্রিয় পুত্রবধূ মাধুরীর জন্য, তপনের মায়ের লেখা। আমি ডায়েরি খুলে পড়তে লাগলাম। মাধুরী, যদি তুমি এই ডায়েরি পড়ছ, তাহলে বুঝতে হবে যে আমি আর বেঁচে নেই, কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি তৃতীয় প্রজন্মে একজন করে এই ক্ষমতা পায়। তুমি হলে সেই বিশেষ ব্যক্তি। তোমার মধ্যে ভবিষ্যৎ দেখার শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা চিন্তিত থাকো। আজ তন্ময় তোমাকে যে কথা বলেছে, সেগুলো আসলে তোমার অবচেতন মনের ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তোমার মন জানে যে আগামী কয়েক মাসে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, কিন্তু চিন্তা করো না, যা ঘটতে যাচ্ছে তা তোমার জন্য ভালো। পুরের পাতা উল্টালাম। মাধুরী, তুমি গর্ভবতী হতে যাচ্ছ তৃতীয় সন্তান, কিন্তু এই খবরটা তুমি এখনো জানো না। আগামী সপ্তাহে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হবে এই সন্তান হবে খুবই বিশেষ, তার মধ্যেও আমাদের পারিবারিক শক্তি থাকবে। তাই তন্ময় তোমাকে ভালোবাসার কথা বলেছে। আসলে সে তার ভবিষ্যৎ ভাই বোনের জন্য মাতৃত্বের প্রতি তোমার ভালোবাসা অনুভব করছে। কি আমার হাত কাঁপাতে লাগল। এটা কি সম্ভব? পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করালাম। রিপোর্টে লেখা ছিল গর্ভকাল 4 সপ্তাহ। আমি স্তব্ধ হয়ে গেলাম। তপনের মায়ের কথা 100% সত্যি হয়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ডায়েরির পরবর্তী পাতায় আরও অদ্ভুত তথ্য লেখা ছিল। মাধুরী, তোমার এই নতুন সন্তান জন্মের সময় একটা বিশেষ চিহ্ন নিয়ে আসবে। তার বাম হাতের তালুতে একটা ছোট্ট তারার মতো দাগ থাকবে। এই চিহ্ন মানে হল যে সে আমাদের পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। তার মধ্যে ভবিষ্যৎ দেখার পাশাপাশি অতীতও দেখার ক্ষমতা থাকবে। কিন্তু এই শক্তি সে পাবে 21 বছর বয়সে। ততদিন পর্যন্ত তাকে সাধারণ শিশুর মতোই বর্ত হবে। বু, আমি তপনকে সবকিছু জানালাম। তপন প্রথমে অবিশ্বাস করল, কিন্তু পরে মেনে নিল। 9 মাস পরে আমার সন্তান জন্মল, একটা মেয়ে। জন্মের সময় ডাক্তার তার বাম হাতের তালু দেখিয়ে বলল, দেখুন, বাচ্চার হাতে একটা তারার মতো দাগ আছে, এটা খুবই বিরল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা মেয়ের নাম রাখলাম তারা। কিন্তু এখানেই আমার গল্প শেষ নয়। তারার জন্মের পর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। তারার 3 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, দাদিমা এসেছে। গিয়েও, দাদিমা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তপনের মা তো আর নেই। তারা বাগানের দিকে আঙ্গুল দিয়ে দেখালো। ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে গিয়েও। আমি সেই দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। তারা ওখানে তো কেউ নেই। গি আছে মা? দাদিমা বলছে তোমাকে কিছু জরুরি কথা বলতে হবে কি। আমি ভাবলাম মেয়ের কল্পনা, কিন্তু তারপর দিন আবার একই ঘটনা। তারা বলল, দাদিমা বলেছে তুমি আমগাছের নিচে আরেকটা বাক্স পাবে, ওটা খোলো। আমি আমগাছের নিচে গিয়ে খুঁজলাম। সত্যি আরেকটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল তপনের মায়ের আরেকটা চিঠি। মাধুরী, যদি তারা তোমাকে এই চিঠির কথা বলে থাকে, তাহলে বুঝতে হবে যে তার শক্তি সময়ের আগেই জেগে উঠেছে। এটা খুবই বিরল। সাধারণত এই শক্তি 21 বছর বয়সে জাগে, কিন্তু তারা ব্যতিক্রম। আমি তারার সাথে যোগাযোগ করতে পারি, কারণ সে আমাকে দেখতে পায়। আত্মিক জগতের সাথে তার সংযোগ আছে। কিন্তু তুমি একটা বিষয় সাবধান থেকো, তারার এই শক্তি যেন কেউ ভুলভাবে ব্যবহার না করে। অনেক মানুষ এমন শক্তির জন্য লালায়িত থাকে, তাই তারার এই ক্ষমতার কথা কারো কাছে বলো না, এমনকি তন্ময় আর স্মিতার কাছেও না। আগে আমি চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেললাম। তারার 5 বছর বয়সে আরেকটা ঘটনা ঘটল। একদিন সে আমাকে বলল, মা, আগামীকাল বাবার একটা দুর্ঘটনা, কিন্তু চিন্তা করো না,
খুব বেশি আঘাত লাগবে না। আগে আমি ভয় পেয়ে গেলাম। কীরকম দুর্ঘটনা? বাবা অফিস থেকে ফেরার সময় একটা দাঁড়িয়ে এসে ধাক্কা দেবে, কিন্তু বাবা ঠিক সময় সরে যাবে, তাই শুধু পায়ে লাগবে। পরের দিন তপন অফিস থেকে ফেরার সময় সত্যিই একটা গাড়ি এসে ধাক্কা দিল, কিন্তু তপন ঠিক সময় সরে গেল, তাই শুধু পায়ে হালকা আঘাত লাগল। আমি তারার ক্ষমতায় আরও বিশ্বাস করতে লাগলাম। তারা 7 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি অতীত দেখতে পারি। কিভাবে? আমি দেখতে পাচ্ছি যে দাদামশাই কিভাবে এই আম গাছটা লাগিয়েছিল, আর আমি এটাও পাচ্ছি যে দাদিমা কেন এইসব চিঠি লিখেছিল। কেন লিখেছিল? দাদিমা জানতেন যে তার মৃত্যুর পর আমাদের পরিবারের রহস্য হারিয়ে যেতে পারে, তাই তিনি সব কিছু লিখে রেখে গেছেন গো। তারা আরও বলল, মা, আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। এই বাড়িতে একটা গুপ্তধন আছে। গুপ্তধন? হ্যাঁ, দাদামশা একটা টিনের বাক্সে অনেক সোনার গহনা আর টাকা লুকিয়ে রেখেছিল। সেটা আছে তোমাদের বেডরুমের মেঝের নিচে। গিয়ে আমি আর তপন সেদিনই বেডরুমের মেঝে ঘোরাঘুরি করলাম। সত্যি একটা টিনের বাক্স পেলাম, ভিতরে অনেক সোনার গহনা আর পুরনো টাকা। এই ঘটনার পর আমি বুঝলাম যে তারার ক্ষমতা শুধু ভবিষ্যৎ বা অতীত দেখা নয়, সে আত্মিক জগতের সাথেও যোগাযোগ করতে পারে। তারার 8 বছর বয়সে একদিন সে খুব চিন্তিত হয়ে আমার কাছে এলো। মা, আমি একটা খারাপ জিনিস দেখেছি। কি দেখেছিস? আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় আগুন লাগবে, অনেক বাড়িঘর পুড়ে যাবে গো। কোন দিন? তারা বলল, একটা নির্দিষ্ট তারিখ। আমি সেই তারিখের দিন ফায়ার সার্ভিসে ফোন করে জানালাম যে আমাদের এলাকায় আগুনের ঝুঁকি আছে। তারা এসে চেক করে দেখল একটা তারের গোলমালের কারণে সত্যিই আগুনের ঝুঁকি ছিল। তারা সেটা ঠিক করে দিল, আর সেই দিন কোনো আগুনের ঘটনা ঘটেনি। তার আর 9 বছর বয়সে সে আমাকে বলল, মা, দাদিমা বলেছে আমার আরেকটা বিশেষ কাজ আছেই। কি কাজ? আমি মানুষের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পারি। উবে, আমি শুধু সেই জিনিসের ছবি দেখলেই বলে দিতে পারি সেটা কোথায় আছে গিয়ে। কয়েকদিন পরেই এই ক্ষমতার পরীক্ষা হল। আমাদের প্রতিবেশী মিসেস শর্মা এসে বলল তার সোনার কানের দুল হারিয়ে গেছে। তারা তার হাত ধরে বলল, আন্টি, আপনার কানের দুল আছে রান্নাঘরের চুলার নিচে। মিসেস শর্মা গিয়ে দেখো, সত্যিই দুলটা চুলার নিচে পড়ে আছে। এরপর থেকে এলাকার অনেক মানুষ তাদের হারানো জিনিস খোঁজার জন্য তারার কাছে আসতে লাগল। তারার 10 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, আমি আর দাদিমাকে দেখতে পাচ্ছি না। আগে কেন? দাদিমা বলেছে তার কাজ শেষ, আমি এখন নিজেই সবকিছু সামলাতে পারি। ও আর কোনো বার্তা দিয়েছে? হ্যাঁ, দাদিমা বলেছে যে আমি যখন 18 বছর বয়সে পা দেব তখন আমার ক্ষমতা আরও বেড়ে যাবে, আর 21 বছর বয়সে আমি সময় ভ্রমণ করতে পারব। ও আমার মাথা ঘুরে গেল। সময় ভ্রমণ? হ্যাঁ মা, আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারব, কিন্তু শুধু দেখার জন্য, কিছু পরিবর্তন করার জন্য নয়। তারার 11 বছর বয়সে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সে স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের স্কুলের নতুন শিক্ষিকা মিস রহমানের একটা বট সমস্যা আছে। গিয়েও কি সমস্যা? তার বাবা অসুস্থ, কিন্তু তিনি জানেন না, আর তার বাবা আগামী সপ্তাহে হার্ট অ্যাটাকে পড়বেন, কিন্তু যদি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে বেঁচে যাবেন। গো, আমি দ্বিধায় পড়ে গেলাম মিস রহমানকে কথা বলা উচিত কিনা। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন স্কুলে গিয়ে মিস রহমানের সাথে কথা বললাম। মিস রহমান, আপনার বাবার স্বাস্থ্য কেমন? ভালো তো? কেন জিজ্ঞেস করছেন? একবার ডাক্তার দেখিয়ে নিন। আমার মনে হচ্ছে তার চেক আপ দরকার গো। মিস রহমান প্রথমে আমার কথায় কান দিলেন না, কিন্তু আমি জোর করে বোঝালাম। 3 দিন পরে মিস রহমান আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন। ডাক্তার বলেছে তার হার্টে ব্লকেজ ছিল, আরও দেরি হলে বিপদ হতো। তার আর 12 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন মানুষের মনের কথাও শুনতে পারি। ও কি বলছিস? সত্যি মা? আমি বুঝতে পারি কে কি ভাবছে। গিয়ে এটা শুনে আমার ভয় লাগল। এত ক্ষমতা একটা মেয়ের। বলল,
মা, আমি এখন মানুষের মনের কথাও শুনতে পারি। ও কি বলছিস? সত্যি। মা, আমি বুঝতে পারি কে কি ভাবছে। গিয়ে এটা শুনে আমার ভয় লাগল। এত ক্ষমতা একটা মেয়ের মধ্যে। তারা আরও বলল, মা, চিন্তা করো না, আমি এই ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করব। দাদিমা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। তারার ১৩ বছর বয়সে একদিন তন্ময় আমার কাছে এসে বলল, মা, তারার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? কেন? আমি খেয়াল করেছি যে তারা অনেক কিছু আগে থেকেই জানে, আর সে যা বলে তার সব সত্যি হয়ে যায়। আমি তন্ময়কে কিছু বললাম না, কিন্তু বুঝলাম যে তারার ক্ষমতা আর গোপন রাখা যাবে না। সেদিন রাতে তারা আমার কাছে এসে বলল, মা, তন্ময় ভাইজা আমার ক্ষমতার কথা সন্দেহ করছে, কিন্তু তুমি তাকে কিছু বলো না, আমি নিজেই সামলাব গো। পরের দিন তারা তন্ময়কে বলল, ভাইজান, আপনি আগামীকাল পরীক্ষায় গণিতে ৮-৭ পাবেন গো। তন্ময় হেসে বলল, সত্যি? তুই কিভাবে জানিস? জানি তো, আর আপনার বন্ধু রাজু ভাইরা আপনাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। পরের দিন তন্ময় পরীক্ষা সত্যি গণিতে ৮-৭ পেল, আর তার বন্ধু রাজু তাকে একটা কলম উপহার দিল। তন্ময় অবাক হয়ে তারার কাছে এলো। তারা, তুই সত্যিই ভবিষ্যৎ দেখতে পারিস? তারা মাথা নাড়ল। হ্যাঁ ভাইজান, কিন্তু এটা আমাদের পরিবারের গোপন বিষয়, কারো কাছে বলবেন না। গে তন্ময় কথা দিল। তারার ১৪ বছর বয়সে এসে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় ভূমিকম্প হবে, কিন্তু চিন্তা করো না, কেউ মারা যাবে না। আগে কবে হবে? তারা একটা তারিখ বলল। সেই তারিখের দিন সত্যিই ভূমিকম্প হল, কিন্তু খুব বেশি ক্ষতি হল না। তারার ১৫ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য মানুষদের স্বপ্ন দেখতে পারি। ও মানে হল, কেউ রাতে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন আমি দেখতে পারি গো। এই ক্ষমতা দিয়ে তারা অনেক মানুষের সমস্যার সমাধান করতে লাগল, কারণ মানুষের স্বপ্নে অনেক সময় তাদের অবচেতন মনের চিন্তা প্রকাশ পায়। তারা ১৬ বছর বয়সে একটা বড় ঘটনা ঘটল। এলাকার একটা ছোট মেয়ে হারিয়ে গেল। সবাই খোঁজাখুঁজি করেও পেল না। তারা আমাকে বলল, মা, আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, সে বেঁচে আছে। এলাকার বাইরে একটা পুরনো বাড়িতে লুকিয়ে আছে গিয়ে। আমরা পুলিশকে জানালাম। পুলিশ তারার দেওয়া ঠিকানায় গিয়ে মেয়েটাকে খুঁজে পেল। এই ঘটনার পর তারার খ্যাতি ছড়িয়ে গেল। অনেক দূরদূরান্ত থেকে মানুষ এসে তারার সাহায্য চাইতে লাগল। তারার ১৭ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য গ্রহের সাথেও যোগাযোগ করতে পারি। কি বলছিস মা? আমি দেখতে পাচ্ছি যে মহাকাশে অন্য প্রাণী আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কি? আমি ভাবলাম এটা হয়তো তারার কল্পনা, কিন্তু কয়েকদিন পরে খবরের কাগজে দেখলাম যে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটা অজানা সংকেত পেয়েছে। তারার ১৮ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমার ক্ষমতা এখন পূর্ণতা পেয়েছে। আমি এখন পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ঘটনা দেখতে পারি। ও সত্যি? হ্যাঁ মা, আমি এখন জানি যে পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমি শুধু সেই সব ঘটনা পরিবর্তন করব যেগুলো মানুষের ক্ষতি করবে। কি? তারার ১৯ বছর বয়সে একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ক্ষমতা দিয়ে মানুষের সেবা করব। কিভাবে? আমি একটা সংস্থা করব যেখানে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজা হবে, অপরাধীদের ধরা হবে, আর প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দেওয়া হবে। গো, তারার ২০ বছর বয়সে তার সংস্থা গড়ে উঠল, আশাখু নামে। অনেক মানুষ এখানে কাজ করে, আর আজ তারার ২১তম জন্মদিন। আজ সকালে তারা আমার কাছে এসে বলল, মা, আজ আমি সময় ভ্রমণ করব। কোথায় যাবে? আমি অতীতে যাব, দাদিমার সাথে দেখা করব। তার কাছ থেকে আরও কিছু জানার আছে। কি কি? জানা আমার মতো ক্ষমতা সম্পন্ন আরও কেউ আছে কিনা পৃথিবীতে। যদি থাকে তাহলে আমরা মিলে আরও বট কিছু করতে পারব। তারা আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব, আর আমার ক্ষমতা দিয়ে পৃথিবীকে আরও ভালো করার চেষ্টা করব। আর ঠিক এই মুহূর্তে তারা চোখ বন্ধ করে ধ্যানে বসল। তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি দেখলাম তারা শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার দৃশ্যমান হল। মা, আমি দাদিমার সাথে দেখা করেছি,
তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন গো। কি বিষয়? পৃথিবীতে আমার মতো আরও 7 জন আছে। তারা বিভিন্ন দেশে আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ পৃথিবীতে একটা বড় বিপদ আসছে গো। কি বিপদ? প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা 8 জন মিলে সেই বিপদ ঠেকাতে পারব। তারা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে এখন পৃথিবী ভ্রমণ করতে হবে। বাকি 7 জনকে খুঁজে বের করতে হবে। কতদিন লাগবে? 1 বছর। কিন্তু তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার সাথে মানসিকভাবে যোগাযোগ করব গো। আজ তারা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি সে ভালো আছে, কারণ মাঝে মাঝেই তার কণ্ঠস্বর শুনতে পাই মনের। আর আজ তন্ময় যে কথাগুলো বলেছিল, সেগুলো আসলে ছিল তার অবচেতন মনে, তারার জন্য মাতৃত্বের ভালোবাসার প্রকাশ। কারণ তন্ময় জানো যে তারা একদিন বাড়ি ছেড়ে চলে যাবে পৃথিবীর মানুষের সেবা করতে। আর সেই গোলাপ ফুলের মধ্যেও লুকানো ছিল আমাদের পারিবারিক ইতিহাসের সূত্র। এই হল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় গল্প, যে গল্পের শুরু হয়েছিল একটা গোলাপ ফুল দিয়ে, আর শেষ হল একটা অসাধারণ মেয়ের বিশ্বযাত্রা দিয়ে। আর আমি এখনও অপেক্ষা করে আছি তার আর ফেরার জন্য, কারণ আমি জানি একদিন সে ফিরে আসবে আরও বেশি ক্ষমতা নিয়ে, আরও বেশি অভিজ্ঞতা নিয়ে। আর তখন আমাদের পরিবারের এই রহস্যময় গল্পের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই গল্প হবে আরেক দিনের জন্য। আজকের মতো এখানেই শেষ। আমি ডায়েরি খুলে পড়তে লাগলাম। মাধুরী, যদি তুমি এই ডায়েরি পড়ছ, তাহলে বুঝতে হবে যে আমি আর বেঁচে নেই। কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি 3য় প্রজন্মে একজন করে এই ক্ষমতা পায়। তুমি হলে সেই বিশেষ ব্যক্তি। তোমার মধ্যে ভবিষ্যৎ দেখার শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা চিন্তিত থাকো। আজ তন্ময় তোমাকে যে কথা বলেছে, সেগুলো আসলে তোমার অবচেতন মনের ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তোমার মন জানে যে আগামী কয়েক মাসে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, কিন্তু চিন্তা করো না, যা ঘটতে যাচ্ছে তা তোমার জন্য ভালো। আমি পরের পাতা উল্টালাম। মাধুরী, তুমি গর্ভবতী হতে যাচ্ছ, 3য় সন্তান। কিন্তু এই খবরটা তুমি এখনও জানো না। আগামী সপ্তাহে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হবে। এই সন্তান হবে খুবই বিশেষ, তার মধ্যেও আমাদের পারিবারিক শক্তি থাকবে। তাই তন্ময় তোমাকে ভালোবাসার কথা বলেছে। আসলে সে তার ভবিষ্যৎ ভাই বোনের জন্য মাতৃত্বের প্রতি তোমার ভালোবাসা অনুভব করছে। কি আমার হাত কাঁপাতে লাগল। এটা কি সম্ভব? পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করালাম। রিপোর্টে লেখা ছিল গর্ভকাল 4 সপ্তাহ। আমি স্তব্ধ হয়ে গেলাম। তপনের মায়ের কথা 100% সত্যি হয়েছে, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ডায়েরির পরবর্তী পাতা আরও অদ্ভুত তথ্য লেখা ছিল। মাধুরী, তোমার এই নতুন সন্তান জন্মের সময় একটা বিশেষ চিহ্ন নিয়ে আসবে। তার বাম হাতের তালুতে একটা ছোট্ট তারার মতো দাগ থাকবে। এই চিহ্ন মানে হল যে সে আমাদের পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। তার মধ্যে ভবিষ্যৎ দেখার পাশাপাশি অতীতও দেখার ক্ষমতা থাকবে। কিন্তু এই শক্তি সে পাবে 21 বছর বয়সে। ততদিন পর্যন্ত তাকে সাধারণ শিশুর মতোই বড় করতে হবে গো। আমি তপনকে সবকিছু জানালাম। তপন প্রথমে অবিশ্বাস করল, কিন্তু পরে মেনে নিল। 9 মাস পরে আমার সন্তান জন্মল, একটা মেয়ে। জন্মের সময় ডাক্তার তার বাম হাতের তালু দেখিয়ে বলল, দেখুন, বাচ্চার হাতে একটা তারার মতো দাগ আছে। এটা খুবই বিরল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা মেয়ের নাম রাখলাম তারা। কিন্তু এখানেই আমার গল্প শেষ নয়। তারার জন্মের পর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। তারার 3 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, দাদিমা এসেছে গো। দাদিমা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তপনের মা তো আর নেই। তারা বাগানের দিকে আঙুল দিয়ে দেখালো। ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে গি। আমি সেই দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। তারা, ওখানে তো কেউ নেই গি। আছে মা, দাদিমা বলছে তোমাকে কিছু জরুরি কথা বলতে হবে কি। আমি ভাবলাম মেয়ের কল্পনা, কিন্তু তারপর দিন আবার একই ঘটনা।
তারা বলল দাদিমা বলেছে তুমি আম গাছের নিচে আরেকটা বাক্স পাবে, ওটা খোলো। আমি আম গাছের নিচে গিয়ে খুঁজলাম, সত্যি আরেকটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল তপনের মায়ের আরেকটা চিঠি। মাধুরী, যদি তারা তোমাকে এই চিঠির কথা বলে থাকে, তাহলে বুঝতে হবে যে তার শক্তি সময়ের আগেই জেগে উঠেছে। এটা খুবই বিরল। সাধারণত এই শক্তি ২১ বছর বয়সে জাগে, কিন্তু তারা ব্যতিক্রম। আমি তারার সাথে যোগাযোগ করতে পারি, কারণ সে আমাকে দেখতে পায়। আত্মিক জগতের সাথে তার সংযোগ আছে, কিন্তু তুমি একটা বিষয়ে সাবধান থেকো। তারার এই শক্তি যেন কেউ ভুলভাবে ব্যবহার না করে। অনেক মানুষ এমন শক্তির জন্য লালাত থাকে, তাই তারার এই ক্ষমতার কথা কারো কাছে বলো না, এমনকি তন্ময় আর স্মিতার কাছেও না। আমি চিঠিটা পড়ার পর পুলিয়ে ফেললাম। তারার আর ৫ বছর বয়সে আর একটা ঘটনা ঘটল। একদিন সে আমাকে বলল, মা, আগামীকাল বাবার একটা দুর্ঘটনা হবে, কিন্তু চিন্তা করো না, খুব বেশি আঘাত লাগবে না। আমি ভয় পেয়ে গেলাম। কীরকম দুর্ঘটনা? বাবা অফিস থেকে ফেরার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেবে, কিন্তু বাবা ঠিক সময়ে সরে যাবে, তাই শুধু পায়ে লাগবে। গুপ। পরের দিন তপন অফিস থেকে ফেরার সময় সত্যি একটা গাড়ি এসে ধাক্কা দিল, কিন্তু তপন ঠিক সময় সরে গেল, তাই শুধু পায়ে হালকা আঘাত লাগল। আমি তারার ক্ষমতায় আরও বিশ্বাস করতে লাগলাম। তারা ৭ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি অতীতেও দেখতে পারি। কিভাবে আমি দেখতে পাচ্ছি যে দাদামশাই কিভাবে এই আম গাছটা লাগিয়েছিল, আর আমি এটাও দেখতে পাচ্ছি যে দাদিমা কেন এই সব চিঠি লিখেছিল। কেন লিখেছিল? দাদিমা জানতেন যে তার মৃত্যুর পর আমাদের পরিবারের রহস্য হারিয়ে যেতে পারে, তাই তিনি সবকিছু লিখে রেখেছেন গো। তারা আরও বলল, মা, আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। এই বাড়িতে একটা গুপ্তধন আছে। কি গুপ্তধন? হ্যাঁ, দাদামশাই একটা টিনের বাক্সে অনেক সোনার গহনা আর টাকা লুকিয়ে রেখেছিল। সেটা আছে তোমাদের বেডরুমের মেঝের নিচে। আমি আর তপন সেদিনই বেডরুমের মেঝে খোঁড়াখুড়ি করলাম। সত্যি একটা টিনের বাক্স পেলাম, ভিতরে অনেক সোনার গহনা আর পুরনো টাকা। এই ঘটনার পর আমি বুঝলাম যে তারার ক্ষমতা শুধু ভবিষ্যৎ বা অতীত দেখা নয়, সে আত্মিক জগতের সাথেও যোগাযোগ করতে পারে। তারার ৮ বছর বয়সে একদিন সে খুব চিন্তিত হয়ে আমার কাছে এলো। মা, আমি একটা খারাপ জিনিস দেখেছি। কি দেখেছিস? আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় আগুন লাগবে, অনেক বাড়িঘর পুড়ে যাবে। গুদিন। তারা বলল, একটা নির্দিষ্ট তারিখ। আমি সেই তারিখের দিন ফায়ার সার্ভিসে ফোন করে জানালাম যে আমাদের এলাকায় আগুনের ঝুঁকি আছে। তারা এসে চেক করে দেখল একটা তারের গোলমালের কারণে সত্যিই আগুনের ঝুঁকি ছিল। তারা সেটা ঠিক করে দিল, আর সেই দিন কোনো আগুনের ঘটনা ঘটেনি। তারার ৯ বছর বয়সে সে আমাকে বলল, মা, দাদিমা বলেছে আমার আরেকটা বিশেষ কাজ আছে। আমি মানুষের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পারি। কিভাবে? আমি শুধু সেই জিনিসের ছবি দেখলেই বলে দিতে পারি সেটা কোথায় আছে। কয়েকদিন পরেই এই ক্ষমতার পরীক্ষা হল। আমাদের প্রতিবেশী মিসেস শর্মা এসে বলল তার সোনার কানের দুল হারিয়ে গেছে। তারা তার হাত ধরে বলল, আন্টি, আপনার কানের দুল আছে রান্নাঘরের চুলার নিচে। মিসেস শর্মা গিয়ে দেখো, সত্যি দুলটা চুলার নিচে পড়ে আছে। এরপর থেকে এলাকার অনেক মানুষ তাদের হারানো জিনিস খোঁজার জন্য তারার কাছে আসতে লাগল। তারার ১০ বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, আমি আর দাদিমাকে দেখতে পাচ্ছি না। আগে কেন? দাদিমা বলেছে যে তার কাজ শেষ, আমি এখন নিজেই সবকিছু সামলাতে পারি। ও আর কোনো বার্তা দিয়েছে? হ্যাঁ, দাদিমা বলেছে যে আমি যখন ১৮ বছর বয়সে পা দেব, তখন আমার ক্ষমতা আরও বেড়ে যাবে, আর ২১ বছর বয়সে আমি সময় ভ্রমণ করতে পারব। আমার মাথা ঘুরে গেল। সময় ভ্রমণ? হ্যাঁ, মা, আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারব, কিন্তু শুধু দেখার জন্য, কিছু পরিবর্তন করার জন্য নয়। তারার ১১ বছর বয়সে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সে স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার স্কুলের নতুন শিক্ষিকা মিস রহমানের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? তার বাবা অসুস্থ, কিন্তু তিনি জানেন না। আর তার বাবা আগামী সপ্তাহে হার্ট অ্যাটাকে পড়বেন,
কিন্তু যদি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে বেঁচে যাবেন গো। আমি দ্বিধায় পড়ে গেলাম, মিস রহমানকে এ কথা বলা উচিত কিনা। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন স্কুলে গিয়ে মিস রহমানের সাথে কথা বললাম। মিস রহমান, আপনার বাবার স্বাস্থ্য কেমন, ভালো তো? কেন জিজ্ঞেস করছেন? একবার ডাক্তার দেখিয়ে নিন, আমার মনে হচ্ছে তার চেক আপ দরকার গো। মিস রহমান প্রথমে আমার কথায় কান দিলেন না, কিন্তু আমি জোর করে বোঝালাম। 3 দিন পরে মিস রহমান আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন। ডাক্তার বলেছে তার হার্টে ব্লকেজ ছিল, আরও দেরি হলে বিপদ হতো। ও আর 12 বছর বয়সে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এখন মানুষের মনের কথাও শুনতে পারি। কি বলছিস? সত্যি মা? আমি বুঝতে পারি কে কি ভাবছে। গিয়ে এটা শুনে আমার ভয় লাগল, এত ক্ষমতা একটা মেয়ের মধ্যে। তারা আরও বলল, মা, চিন্তা করো না, আমি এই ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করব। দাদিমা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। তারার 13 বছর বয়সে একদিন তন্ময় আমার কাছে এসে বলল, মা, তারার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? কেন? আমি খেয়াল করেছি যে তারা অনেক কিছু আগে থেকেই জানে, আর সে যা বলে তা সব সত্যি হয়ে যায়। ও, আমি তন্ময়কে কিছু বললাম না, কিন্তু বুঝলাম যে তারার ক্ষমতা আর গোপন রাখা যাবে না। সেদিন রাতে তারা আমার কাছে এসে বলল, মা, তন্ময় ভাই যে আমার ক্ষমতার কথা সন্দেহ করছে, কিন্তু তুমি তাকে কিছু বলো না, আমি নিজেই সামলাব গো। পরের দিন তারা তন্ময়কে বলল, ভাইজা, আপনি আগামীকাল পরীক্ষায় গণিতে ৮-৭ পাবেন গো। তন্ময় হেসে বলল, সত্যি? তুই কিভাবে জানিস? জানি তো, আর আপনার বন্ধু রাজু ভাইরা আপনাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। পরের দিন তন্ময় পরীক্ষায় সত্যিই গণিতে ৮-৭ পেল, আর তার বন্ধু রাজু তাকে একটা কলম উপহার দিল। তন্ময় অবাক হয়ে তারার কাছে এলো। তারা, তুই সত্যিই ভবিষ্যৎ দেখতে পারিস? তারা মাথা নাড়ল। হ্যাঁ ভাইজান, কিন্তু এটা আমাদের পরিবারের গোপন বিষয়, কারো কাছে বলবেন না। তন্ময় কথা দিল। তার আর 14 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় ভূমিকম্প হবে, কিন্তু চিন্তা করো না, কেউ মারা যাবে না। আগে কবে হবে তারা? একটা তারিখ বলল। সেই তারিখের দিন সত্যিই ভূমিকম্প হল, কিন্তু খুব বেশি ক্ষতি হল না। তার আর 15 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য মানুষদের স্বপ্ন দেখতে পারি। ও, মানে হলো কেউ রাতে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন আমি দেখতে পারি গো। এই ক্ষমতা দিয়ে তারা অনেক মানুষের সমস্যার সমাধান করতে লাগল, কারণ মানুষের স্বপ্নে অনেক সময় তাদের অবচেতন মনের চিন্তা প্রকাশ পায়। তারা 16 বছর বয়সে একটা বড় ঘটনা ঘটল। এলাকার একটা ছোট মেয়ে হারিয়ে গেল। সবাই খোঁজাখুঁজি করেও পেল না। তারা আমাকে বলল, মা, আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, সে বেঁচে আছে, এলাকার বাইরে একটা পুরনো বাড়িতে লুকিয়ে আছে গিয়ে। আমরা পুলিশকে জানালাম, পুলিশ তারার দেওয়া ঠিকানায় গিয়ে মেয়েটাকে খুঁজে পেল। এই ঘটনার পর তারার খ্যাতি ছড়িয়ে গেল, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে তারার সাহায্য চাইতে লাগল। তারা 17 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য গ্রহের সাথেও যোগাযোগ করতে পারি। ও, কি বলছিস মা? আমি দেখতে পাচ্ছি যে মহাকাশে অন্য প্রাণী আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। গিয়ে আমি ভাবলাম এটা হয়তো তারার কল্পনা, কিন্তু কয়েকদিন পরে খবরের কাগজে দেখলাম যে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটা অজানা সংকেত পেয়েছে। তারার 18 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমার ক্ষমতা এখন পূর্ণতা পেয়েছে, আমি এখন পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ঘটনা দেখতে পারি। সত্যি? হ্যাঁ মা, আমি এখন জানি যে পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমি শুধু সেই সব ঘটনা পরিবর্তন করব যেগুলো মানুষের ক্ষতি করবে। তারার 19 বয়সে একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ক্ষমতা দিয়ে মানুষের সেবা করব। কিভাবে? আমি একটা সংস্থা করব যেখানে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজা হবে, অপরাধীদের ধরা হবে, আর প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দেওয়া হবে। গুণ।
তারার ২০ বয়সে তার সংস্থা গড়ে উঠল আশা খো নামে। অনেক মানুষ এখানে কাজ করে। আজ তারার ২১তম জন্মদিন। আজ সকালে তারা আমার কাছে এসে বলল, মা, আজ আমি সময় ভ্রমণ করব। কোথায় যাবে? আমি অতীতে যাব, দাদিমার সাথে দেখা করব। তার কাছ থেকে আরও কিছু জানার আছে। কি জানা? আমার মতো ক্ষমতাসম্পন্ন আরও কেউ আছে কিনা পৃথিবীতে? যদি থাকে তাহলে আমরা মিলে আরও বট কিছু করতে পারব। তারা আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব আর আমার ক্ষমতা দিয়ে পৃথিবীকে আরও ভালো করার চেষ্টা করব। আর ঠিক এই মুহূর্তে তারা চোখ বন্ধ করে ধ্যানে বসল। তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি দেখলাম তারার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার দৃশ্যমান হল। মা, আমি দাদিমার সাথে দেখা করেছি। তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন গো। কি বিষয়? পৃথিবীতে আমার মতো আরও ৭ জন আছে। তারা বিভিন্ন দেশে আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করেছি। তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন গো। কি বিষয়? পৃথিবীতে আমার মতো আরও ৭ জন আছে। তারা বিভিন্ন দেশে আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ পৃথিবীতে একটা বড় বিপদ আসছে। কি বিপদ? প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা ৮ জন মিলে সেই বিপদ ঠেকাতে পারব। তারা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে এখন পৃথিবী ভ্রমণ করতে হবে। বাকি ৭ জনকে খুঁজে বের করতে হবে। কতদিন লাগবে? ১। কিন্তু তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার সাথে মানসিকভাবে যোগাযোগ করব গো। আজ তারা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি সে ভালো আছে, কারণ মাঝে মাঝেই তার কণ্ঠস্বর শুনতে পাই মনের মধ্যে। আর আজ তন্ময় যে কথাগুলো বলেছিল, সেগুলো আসলে ছিল তার অবচেতন মনে তারার জন্য মাতৃত্বের ভালোবাসার প্রকাশ। কারণ তন্ময় জানো যে তারা একদিন বাড়ি ছেড়ে চলে যাবে পৃথিবীর মানুষের সেবা করতে। আর সেই গোলাপ ফুলের মধ্যেও লুকানো ছিল আমাদের পারিবারিক ইতিহাসের সূত্র। এই হলো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় গল্প। যে গল্পের শুরু হয়েছিল একটা গোলাপ ফুল দিয়ে, আর শেষ হল একটা অসাধারণ মেয়ের বিশ্বযাত্রা দিয়ে। আর আমি এখনও অপেক্ষা করে আছি তারার ফেরার জন্য, কারণ আমি জানি একদিন সে ফিরে আসবে, আরও বেশি ক্ষমতা নিয়ে, আরও বেশি অভিজ্ঞতা নিয়ে। আর তখন আমাদের পরিবারের এই রহস্যময় গল্পের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই গল্প হবে আরেক দিনের জন্য। আজকের মতো এখানেই শেষ। আমি ডায়েরি খুলে পড়তে লাগলাম। মাধুরী, যদি তুমি এই ডায়েরি পড়ছ, তাহলে বুঝতে হবে যে আমি আর বেঁচে নেই। কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি ৩য় প্রজন্মে একজন করে এই ক্ষমতা পায়। তুমি হলে সেই বিশেষ ব্যক্তি। তোমার মধ্যে ভবিষ্যৎ দেখার শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা চিন্তিত থাকো। আজ তন্ময় তোমাকে যে কথা বলেছে, সেগুলো আসলে তোমার অবচেতন মনের ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তোমার মন জানে যে আগামী কয়েক মাসে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, কিন্তু চিন্তা করো, যা ঘটতে যাচ্ছে তা তোমার জন্য ভালো। ও, আমি পরের পাতা উল্টালাম। মাধুরী, তুমি গর্ভবতী হতে যাচ্ছ, ৩য় সন্তান। কিন্তু এই খবরটা তুমি এখনও জানো না। আগামী সপ্তাহে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হবে। এই সন্তান হবে খুবই বিশেষ, তার মধ্যেও আমাদের পারিবারিক শক্তি থাকবে। তাই তন্ময় তোমাকে ভালোবাসার কথা বলেছে। আসলে সে তার ভবিষ্যৎ ভাইবোনের জন্য মাতৃত্বের প্রতি তোমার আমার ভালোবাসা অনুভব করছে। কি? আমার হাত কাঁপাতে লাগল। এটা কি সম্ভব? পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করালাম। রিপোর্টে লেখা ছিল গর্ভকাল ৪ সপ্তাহ। আমি স্তব্ধ হয়ে গেলাম। তপনের মায়ের কথা ১০০% সত্যি হয়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ডায়েরির পরবর্তী পাতায় আরও অদ্ভুত তথ্য লেখা ছিল। মাধুরী, তোমার এই নতুন সন্তান জন্মের সময় একটা বিশেষ চিহ্ন নিয়ে আসবে। তার বাম হাতের তালুতে একটা ছোট্ট তারার মতো দাগ থাকবে। এই চিহ্ন মানে হল যে সে আমাদের পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। তার মধ্যে ভবিষ্যৎ দেখার পাশাপাশি অতীত দেখার ক্ষমতা থাকবে। কিন্তু এই শক্তি সে পাবে ২১ বছর বয়সে,
ততদিন পর্যন্ত তাকে সাধারণ শিশুর মতোই বড় করতে হবে গো। আমি তপনকে সব কিছু জানালাম। তপন প্রথমে অবিশ্বাস করল, কিন্তু পরে মেনে নিল। 9 মাস পরে আমার সন্তান জন্মল, একটা মেয়ে। জন্মের সময় ডাক্তার তার বাম হাতের তালু দেখিয়ে বলল, দেখুন বাচ্চার হাতে একটা তারার মতো দাগ আছে, এটা খুবই বিরল। আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমরা মেয়ের নাম রাখলাম তারা। কিন্তু এখানেই আমার গল্প শেষ নয়। তারার জন্মের পর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। তারার 3 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, দাদিমা এসেছে। গিয়ে দাদিমা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তপনের মা তো আর নেই। তারা বাগানের দিকে আঙুল দিয়ে দেখাল, ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে গিয়েও। আমি সেই দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। তারা, ওখানে তো কেউ নেই। গিয়েও, আছে মা, দামা বলছে তোমাকে কিছু জরুরি কথা বলতে হবে গিয়েও। আমি ভাবলাম মেয়ের কল্পনা, কিন্তু তারপর দিন আবার একই ঘটনা। তারা বলল, দাদিমা বলেছে তুমি আম গাছের নিচে আরেকটা বাক্স পাবে, ওটা খোলো। আমি আম গাছের নিচে গিয়ে খুঁজলাম, সত্যি আরেকটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল তপনের মায়ের আরেকটা চিঠি। মাধুরী, যদি তারা তোমাকে এই চিঠির কথা বলে থাকে, তাহলে বুঝতে হবে যে তার শক্তি সময়ের আগেই জেগে উঠেছে। এটা খুবই বিরল। সাধারণত এই শক্তি 21 বছর বয়সে জাগে, কিন্তু তারা ব্যতিক্রম। আমি তারার সাথে যোগাযোগ করতে পারি, কারণ সে আমাকে দেখতে পায়। আত্মিক জগতের সাথে তার সংযোগ আছে। কিন্তু তুমি একটা বিষয়ে সাবধান থেকো, তারার এই শক্তি যেন কেউ ভুলভাবে ব্যবহার না করে। অনেক মানুষ এমন শক্তির জন্য লালাত্ম থাকে, তাই তারার এই ক্ষমতার কথা কারো কাছে বলো না, এমনকি তন্ময় আর স্মিতার কাছেও না। আগে আমি চিচিপা পর পুড়িয়ে ফেললাম। তারার 5 বছর বয়সে আর একটা ঘটনা ঘটল। একদিন সে আমাকে বলল, মা, আগামীকাল বাবার একটা দুর্ঘটনা হবে, কিন্তু চিন্তা করো না, খুব বেশি আঘাত লাগবে না আগে। আমি ভয় পেয়ে গেলাম। কীরকম দুর্ঘটনা? বাবা অফিস থেকে ফেরার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেবে, কিন্তু বাবা ঠিক সময়ে সরে যাবে, তাই শুধু পায়ে লাগবে গো। পরের দিন তপন অফিস থেকে ফেরার সময় সত্যিই একটা গাড়ি এসে ধাক্কা দিল, কিন্তু তপন ঠিক সময়ে সরে গেল, তাই শুধু পায়ে হালকা আঘাত লাগল। আমি তারার ক্ষমতায় আরও বিশ্বাস করতে লাগলাম। তারা 7 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি অতীতেও দেখতে পারি। কিভাবে আমি দেখতে পাচ্ছি যে দাদামশাই কিভাবে এই আম গাছটা লাগিয়েছিল, আর আমি এটাও দেখতে পাচ্ছি যে দাদিমা কেন এই সব চিঠি লিখেছিল। কেন লিখেছিল? দাদিমা জানতেন যে তার মৃত্যুর পর আমাদের পরিবারের রহস্য হারিয়ে যেতে পারে, তাই তিনি সবকিছু লিখে রেখে গেছেন গো। তারা আরও বলল, মা, আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। এই বাড়িতে একটা গুপ্তধন আছে কি? গুপ্তধন? হ্যাঁ, দাদামশাই একটা টিনের বাক্সে অনেক সোনার গয়না আর টাকা লুকিয়ে রেখেছিল। সেটা আছে তোমাদের বেডরুমের মেঝের নিচে। গিয়ে আমি আর তপন সেদিনই বেডরুমের মেঝে খোঁড়াখুড়ি করলাম। সত্যি একটা টিনের বাক্স পেলাম, ভিতরে অনেক সোনার গয়না আর পুরনো টাকা। এই ঘটনার পর আমি বুঝলাম যে তারার ক্ষমতা শুধু ভবিষ্যৎ বা অতীত দেখা নয়, সে আত্মিক জগতের সাথেও যোগাযোগ করতে পারে। তারার 8 বছর বয়সে একদিন সে খুব চিন্তিত হয়ে আমার কাছে এলো। মা, আমি একটা খারাপ জিনিস দেখেছি। কি দেখেছিস? আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় আগুন লাগবে, অনেক বাড়িঘর পুড়ে যাবে। গুদিন, তারা বললে একটা নির্দিষ্ট তারিখ। আমি সেই দিন ফায়ার সার্ভিসে ফোন জানালাম যে আমাদের এলাকায় আগুনের ঝুঁকি আছে। তারা এসে চেক করে দেখল একটা তারের গোলমালের কারণে সত্যিই আগুনের ঝুঁকি ছিল। তারা সেটা ঠিক করে দিল, আর সেই দিন কোনো আগুনের ঘটনা ঘটেনি। তারার 9 বছর বয়সে সে আমাকে বলল, মা, দাদিমা বলেছে আমার আরেকটা বিশেষ কাজ আছে। কি কাজ? আমি মানুষের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পারি। কিভাবে? আমি শুধু সেই জিনিসের ছবি দেখলেই বলে দিতে পারি সেটা কোথায় আছে। কয়েকদিন পরে এই ক্ষমতার পরীক্ষা হল। আমাদের প্রতিবেশী মিসেস শর্মা এসে বলল তার সোনার কানের দুল হারিয়ে গেছে। তারা তার হাত ধরে বলল, আন্টি,
আপনার কানের তুল আছে রান্নাঘরের চুলার নিচে। মিসেস শর্মা গিয়ে দেখল সত্যিই দুলটা চুলার নিচে পড়ে আছে। এরপর থেকে এলাকার অনেক মানুষ তাদের হারানো জিনিস খোঁজার জন্য তারার কাছে আসতে লাগল। তারার 10 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, আমি আর দাদিমাকে দেখতে পাচ্ছি না। আগে কেন? দাদিমা বলেছে যে আমার কাজ শেষ, আমি এখন নিজেই সবকিছু সামলাতে পারি। ও, আর কোনো বার্তা দিয়েছে? হ্যাঁ, দাদিমা বলেছে যে আমি যখন 18 বছর বয়সে পা দেব তখন আমার ক্ষমতা আরও বেড়ে যাবে, আর 21 বছর বয়সে আমি সময় ভ্রমণ করতে পারব। আমার মাথা ঘুরে গেল। সময় সময় ভ্রমণ? হ্যাঁ মা, আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারব, কিন্তু শুধু দেখার। যাবে, আর 21 বছর বয়সে আমি সময় ভ্রমণ করতে পারব? আমার মাথা ঘুরে গেল। সময় ভ্রমণ? হ্যাঁ মা, আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারব, কিন্তু শুধু দেখার জন্য, কিছু পরিবর্তন করার জন্য নয়। তার আর 11 বছর বয়সে আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সে স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের স্কুলের নতুন শিক্ষিকা মিস রহমানের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? তার বাবা অসুস্থ, কিন্তু তিনি জানেন না, আর তার বাবা আগামী সপ্তাহে হার্ট অ্যাটাকে পড়বেন, কিন্তু যদি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে বেঁচে যাবেন গো। আমি বিদায় পড়ে গেলাম, মিস রহমানকে একথা বলা উচিত কিনা। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন স্কুলে গিয়ে মিস রহমানের সাথে কথা বললাম। মিস রহমান, আপনার বাবার স্বাস্থ্য কেমন? ভালো তো? কেন জিজ্ঞেস করছেন? একবার ডাক্তার দেখিয়ে নিন, আমার মনে হচ্ছে তার চেকআপ দরকার গো। মিস রহমান প্রথমে আমার কথায় কান দিলেন না, কিন্তু আমি জোর করে বোঝালাম। 3 দিন পরে মিস রহমান আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছে। ডাক্তার বলেছে তার হার্টে ব্লকেজ ছিল, আরও দেরি হলে বিপদ হতো। আর 12 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন মানুষের মনের কথাও শুনতে পারি। কি বলছিস, সত্যি? মা, আমি বুঝতে পারি কে কি ভাবছে গিয়ে। এটা শুনে আমার ভয় লাগল। এত ক্ষমতা একটা মেয়ের মধ্যে। তারা আরও বলল, মা, চিন্তা করো না, আমি এই ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করব। দাদিমা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। তারার 13 বছর বয়সে একদিন তন্ময় আমার কাছে এসে বলল, মা, তারার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? কেন? আমি খেয়াল করেছি যে তারা অনেক কিছু আগে থেকেই জানে, আর সে যা বলে তা সব সত্যি হয়ে যায়। আমি তন্ময়কে কিছু বললাম না, কিন্তু বুঝলাম যে তারার ক্ষমতা আর গোপন রাখা যাবে না। সেদিন রাতে তারা আমার কাছে এসে বলল, মা, তন্ময় ভাইজা হয়ে যায়। আমি তন্ময়কে কিছু বললাম না, কিন্তু বুঝলাম যে তার আর ক্ষমতা আর গোপন রাখা যাবে না। সেদিন রাতে তারা আমার কাছে এসে বলল, মা, তন্ময় ভাইজা আমার ক্ষমতার কথা সন্দেহ করছে, কিন্তু তুমি তাকে কিছু বলো না, আমি নিজেই সামলাব গো। পরের দিন তারা তন্ময়কে বলল, ভাইজা, আপনি আগামীকাল পরীক্ষায় গণিতে 8-7 পাবেন গো। তন্ময় হেসে বলল, সত্যি? তুই কিভাবে জানিস? জানি তো, আর আপনার বন্ধু রাজু ভাইরা আপনাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। পরের দিন তন্ময় পরীক্ষায় সত্যিই গণিতে 8-7 পেল, আর তার বন্ধু রাজু তাকে একটা কলম উপহার দিল। তন্ময় অবাক হয়ে তারার কাছে এলো। তারা, তুই সত্যিই ভবিষ্যৎ দেখতে পারিস? তারা মাথা নাড়ল। হ্যাঁ ভাইজান, কিন্তু এটা আমাদের পরিবারের গোপন বিষয়, কারো কাছে বলবেন না। আগে তন্ময় কথা দিল। তারার 14 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় ভূমিকম্প হবে, কিন্তু চিন্তা করো না, কেউ মারা যাবে না। আগে কবে হবে তারা? একটা তারিখ বলল। সেই তারিখের দিন সত্যি ভূমিকম্প হল, কিন্তু খুব বেশি ক্ষতি হল না। তারার 15 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য মানুষদের স্বপ্ন দেখতে পারি। উলায় কেউ রাতে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন আমি দেখতে পারি গো। এই ক্ষমতা দিয়ে তারা অনেক মানুষের সমস্যার সমাধান করতে লাগল, কারণ মানুষের স্বপ্নে অনেক সময় তাদের অবচেতন মনের চিন্তা প্রকাশ পায়। তারা 16 বছর বয়সে একটা বড় ঘটনা ঘটল। এলাকার একটা ছোট মেয়ে হারিয়ে গেল। সবাই খোঁজাখুঁজি করেও পেল না। তারা আমাকে বলল, মা, আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, সে বেঁচে আছে, এলাকার বাইরে একটা পুরনো বাড়িতে লুকিয়ে আছে গিয়ে। আমরা পুলিশকে জানালাম। পুলিশ তারার দেওয়া ঠিকানায় গিয়ে মেয়েটাকে খুঁজে পেল। এই ঘটনার পর তারার খ্যাতি ছড়িয়ে গেল অনেক দূরদূরান্ত থেকে। মানুষ এসে তারার সাহায্য চাইতে লাগল। তারার বছর বয়সে সে আমাকে খুঁজে পেল। মা, আমি এখন অন্য গ্রহের সাথেও যোগাযোগ করতে পারি। কি বলছিস মা?
আমি দেখতে পাচ্ছি যে মহাকাশে অন্য প্রাণী আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। গিয়ে আমি ভাবলাম এটা হয়তো তারার কল্পনা, কিন্তু কয়েকদিন পরে খবরের কাগজে দেখলাম যে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটা অজানা সংকেত পেয়েছে। তারার 18 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমার ক্ষমতা এখন পূর্ণতা পেয়েছে, আমি এখন পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ঘটনা দেখতে পারি। সত্যি? হ্যাঁ মা, আমি এখন জানি যে পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমি শুধু সেই সব ঘটনা পরিবর্তন করব যেগুলো মানুষের ক্ষতি করবে। তারার 19 বয়সে একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ক্ষমতা দিয়ে মানুষের সেবা করব। কিভাবে? আমি একটা সংস্থা করব যেখানে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজা হবে, অপরাধীদের ধরা হবে, আর প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দেওয়া হবে। গোতারার 20 বছর বয়সে তার সংস্থা গড়ে উঠল আশাখো নামে। অনেক মানুষ এখানে কাজ করে। আজ তারার 21তম জন্মদিন। আজ সকালে তারা আমার কাছে এসে বলল, মা, আজ আমি সময় ভ্রমণ করব। কোথায় যাবি? আমি অতীতে যাব, দাদিমার সাথে দেখা করব, তার কাছ থেকে আরও কিছু জানার আছে। কি জানা? আমার মতো ক্ষমতা সম্পন্ন আরও কেউ আছে কিনা পৃথিবীতে। যদি থাকে তাহলে আমরা মিলে আরও বট কিছু করতে পারব। তারা আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব, আর আমার ক্ষমতা দিয়ে পৃথিবীকে আরও ভালো করার চেষ্টা করব। আর ঠিক এই মুহূর্তে তারা চোখ বন্ধ করে ধ্যানে বসল। তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি দেখলাম তারার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার দৃশ্যমান হল। মা, তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি দেখলাম তারার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার দৃশ্যমান হল। মা, আমি দাদিমার সাথে দেখা করেছি। তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন গো। কি বিষয়? পৃথিবীতে আমার মতো আরও 7 জন আছে, তারা বিভিন্ন দেশে আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ পৃথিবীতে একটা বড় বিপদ আসছে। কি বিপদ? প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা 8 জন মিলে সেই বিপদ ঠেকাতে পারব। তারা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে এখন পৃথিবী ভ্রমণ করতে হবে, বাকি 7 জনকে খুঁজে বের করতে হবে। কতদিন লাগবে? 1। কিন্তু তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার সাথে মানসিকভাবে যোগাযোগ করব গো। আজ তারা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি সে ভালো আছে, কারণ মাঝে মাঝেই তার কণ্ঠস্বর শুনতে পাই মনের মধ্যে। আর আজ তন্ময় যে কথাগুলো বলেছিল, সেগুলো আসলে ছিল তার অবচেতন মনে তারার জন্য মাতৃত্বের ভালোবাসার প্রকাশ। কারণ তন্ময় জানুক যে তারা একদিন বাড়ি ছেড়ে চলে যাবে পৃথিবী মানুষের সেবা করতে। আর সেই গোলাপ ফুলের মধ্যেও লুকানো ছিল আমাদের পারিবারিক ইতিহাসের সূত্র। এই হলো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় গল্প, যে গল্পের শুরু হয়েছিল একটা গোলাপ ফুল দিয়ে, আর শেষ হল একটা অসাধারণ মেয়ের বিশ্বযাত্রা দিয়ে। আর আমি এখনও অপেক্ষা করে আছি তারার ফেরার জন্য, কারণ আমি জানি একদিন সে ফিরে আসবে, আরও বেশি ক্ষমতা নিয়ে, আরও বেশি অভিজ্ঞতা নিয়ে। আর তখন আমাদের পরিবারের এই রহস্যময় গল্পের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই গল্প হবে আরেক দিনের জন্য। আজকের মতো এখানেই শেষ। আমি ডায়েরি খুলে পড়তে লাগলাম। মাধুরী, যদি তুমি এই ডায়েরি পড়ছ তাহলে বুঝতে হবে যে আমি আর বেঁচে নেই, কিন্তু মৃত্যুর আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি 3য় প্রজন্মে একজন করেই ক্ষমতা পায়। তুমি হলে সেই বিশেষ ব্যক্তি। তোমার মধ্যে ভবিষ্যৎ দেখার শক্তি আছে, কিন্তু এই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন বা চিন্তিত থাকো। আজ তন্ময় তোমাকে যে কথা বলেছে সেগুলো আসলে তোমার অবচেতন মনের ভবিষ্যৎ দেখার ক্ষমতা। তোমার মন জানে যে আগামী কয়েক মাসে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, কিন্তু চিন্তা করো না, যা ঘটতে যাচ্ছে তা তোমার জন্য ছজ। আমি পরের পাতা উল্টালাম। মাধুরী, তুমি গর্ভবতী হতে যাচ্ছ, 3য় সন্তান।
কিন্তু এই খবরটা তুমি এখনও জানো না। আগামী সপ্তাহে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হবে। এই সন্তান হবে খুবই বিশেষ, তার মধ্যেও আমাদের পারিবারিক শক্তি থাকবে। তাই তন্ময় তোমাকে ভালোবাসার কথা বলেছে। আসলে সে তার ভবিষ্যৎ ভাইবোনের জন্য মাতৃত্বের প্রতি তোমার ভালোবাসা অনুভব করছে। কি? আমার হাত কাঁপাতে লাগল। এটা কি সম্ভব? পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করালাম। রিপোর্টে লেখা ছিল গর্ভকাল 4 সপ্তাহ। আমি স্তব্ধ হয়ে গেলাম। তপনের মায়ের কথা 100% সত্যি হয়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ডায়েরির পরবর্তী পাতায় আরও অদ্ভুত তথ্য লেখা ছিল। মাধুরী, তোমার এই নতুন সন্তান জন্মের সময় একটা বিশেষ চিহ্ন নিয়ে আসবে। তার বাম হাতের তালুতে একটা ছোট্ট তারার মতো দাগ থাকবে। এই চিহ্ন মানে হল যে সে আমাদের পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। তার মধ্যে ভবিষ্যৎ দেখার পাশাপাশি অতীতও দেখার ক্ষমতা থাকবে। কিন্তু এই শক্তি সে পাবে 21 বছর বয়সে। ততদিন পর্যন্ত তাকে সাধারণ শিশুর মতোই বড় করতে হবে গো। আমি তপনকে সবকিছু জানালাম। তপন প্রথমে অবিশ্বাস করল, কিন্তু পরে মেনে নিল। 9 মাস পরে আমার সন্তান জন্মল, একটা মেয়ে। জন্মের সময় ডাক্তার তার বাম হাতের তালু দেখিয়ে বলল, দেখুন, বাচ্চার হাতে একটা তারার মতো দাগ আছে। এটা খুবই বিরল। আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমরা মেয়ের নাম রাখলাম তারা। কিন্তু এখানেই আমার গল্প শেষ নয়। তারার জন্মের পর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকল। তারার 3 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, দাদিমা এসেছে গিয়েও। দাদিমা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তপনের মা তো আর নেই। তারা বাগানের দিকে আঙুল দিয়ে দেখালো। ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে কি? আমি সেই দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। তারা, ওখানে তো কেউ নেই কি? আছে মা, দাদিমা বলছে তোমাকে কিছু জরুরি কথা বলতে হবে কি। আমি ভাবলাম মেয়ের কল্পনা, কিন্তু তার পরদিন আবার একই ঘটনা। তারা বলল, দাদিমা বলেছে তুমি আম গাছের নিচে আরেকটা বাক্স পাবে, ওটা খোলো। আমি আম গাছের নিচে গিয়ে খুঁজলাম। সত্যি আরেকটা বাক্স পেলাম। এই বাক্সে ছিল তপনের মায়ের আরেকটা চিঠি। মাধুরী, যদি তারা তোমাকে এই চিঠির কথা বলে থাকে, তাহলে বুঝতে হবে যে তার শক্তি সময়ের আগেই জেগে উঠেছে। এটা খুবই বিরল। সাধারণত এই শক্তি 21 বছর বয়সে জাগে, কিন্তু তারা ব্যতিক্রম। আমি তারার সাথে যোগাযোগ করতে পারি, কারণ সে আমাকে দেখতে পায়। আত্মিক জগতের সাথে তার সংযোগ আছে। কিন্তু তুমি একটা বিষয়ে সাবধান থেকো, তারার এই শক্তি যেন কেউ ভুল ব্যবহার না করে। অনেক মানুষ এমন শক্তির জন্য লালায়িত থাকে। তাই তারার এই ক্ষমতার কথা কারো কাছে বলো না, এমনকি তন্ময় আর স্মিতার কাছেও না। আগে আমি চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেললাম। তারার 5 বছর বয়সে আরেকটা ঘটনা ঘটল। একদিন সে আমাকে বলল, মা, আগামীকাল বাবার একটা দুর্ঘটনা হবে, কিন্তু চিন্তা করো না, খুব বেশি আঘাত লাগবে না। আগে আমি ভয় পেয়ে গেলাম। কী রকম দুর্ঘটনা? বাবা অফিস থেকে ফেরার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেবে, কিন্তু বাবা ঠিক সময় সরে যাবে, তাই শুধু পায়ে লাগবে গো। পরের দিন তপন অফিস থেকে ফেরার সময় সত্যিই একটা গাড়ি এসে ধাক্কা দিল, কিন্তু তপন ঠিক সময়ে সরে গেল, তাই শুধু পায়ে হালকা আঘাত লাগল। আমি তারার ক্ষমতায় আরও বিশ্বাস করতে লাগলাম। তারা 7 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি অতীতেও দেখতে পারি। কিভাবে? আমি দেখতে পাচ্ছি যে দাদামশাই কিভাবে এই আম গাছটা লাগিয়েছিল। আর আমি এটাও দেখতে পাচ্ছি যে দাদিমা কেন এই সব চিঠি লিখেছিল। কেন লিখেছিল? দাদিমা জানতেন যে তার মৃত্যুর পর আমাদের পরিবারের রহস্য হারিয়ে যেতে, তাই তিনি সবকিছু লিখে রেখে গেছেন গো। তারা আরও বলল, মা, আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। এই বাড়িতে একটা গুপ্তধন আছে। কি গুপ্তধন? হ্যাঁ, দাদামশাই একটা টিনের বাক্সে অনেক সোনার গহনা আর টাকা লুকিয়ে রেখেছিল। সেটা আছে তোমাদের বেডরুমের মেঝের নিচে। গিয়ে আমি আর তপন সেদিনই বেডরুমের মেঝে ঘোরাঘুরি করলাম। সত্যি, একটা টিনের বাক্স পেলাম। ভিতরে অনেক সোনার গহনা আর পুরনো টাকা। এই ঘটনার পর আমি বুঝলাম যে তারার ক্ষমতা শুধু ভবিষ্যৎ বা অতীত দেখা নয়, সে আত্মিক জগতের সাথেও যোগাযোগ করতে পারে। তারার 8 বছর বয়সে একদিন সে খুব চিন্তিত হয়ে আমার কাছে এলো। মা, আমি একটা খারাপ জিনিস দেখেছি। কি দেখেছিস?
আগামী মাসে আমাদের এলাকায় একটা বড় আগুন লাগবে, অনেক বাড়িঘর পুড়ে যাবে গো। কোন দিন? তারা বলল একটা নির্দিষ্ট তারিখ। আমি সেই তারিখের দিন ফায়ার সার্ভিসে ফোন করে জানালাম যে আমাদের এলাকায় আগুনের ঝুঁকি আছে। তারা এসে চেক করে দেখল একটা তারের গোলমালের কারণে সত্যিই আগুনের ঝুঁকি ছিল। তারা সেটা ঠিক করে দিল, আর সেই দিন কোনো আগুনের ঘটনা ঘটেনি। তার আর 9 বছর বয়সে সে আমাকে বলল, মা, দাদিমা বলেছে আমার আরেকটা বিশেষ কাজ আছে। আমি মানুষের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিতে পারি। শুধু সেই জিনিসের ছবি দেখলেই বলে দিতে পারি সেটা কোথায় আছে। গিফট, কয়েকদিন পরেই এই ক্ষমতার পরীক্ষা হল। আমাদের প্রতিবেশী মিসেস শর্মা এসে বলল তার সোনার কানের দুল হারিয়ে গেছে। তারা তার হাত ধরে বলল, আন্টি, আপনার কানের দুল আছে রান্নাঘরের চুলার নিচে। মিসেস শর্মা গিয়ে দেখো, সত্যিই দুলটা চুলার নিচে পড়ে আছে। এরপর থেকে এলাকার অনেক মানুষ তাদের হারানো জিনিস খোঁজার জন্য তারার কাছে আসতে লাগল। তারার 10 বছর বয়সে একদিন সে আমাকে বলল, মা, আমি আর দাদিমাকে দেখতে পাচ্ছি না। আগে কেন দাদিমা বলেছে তার কাজ শেষ, আমি এখন নিজেই সবকিছু সামলাতে পারি। আর কোনো বার্তা দিয়েছে? হ্যাঁ, দাদিমা বলেছে যে আমি যখন 8 বছর বয়সে পা দেব তখন আমার ক্ষমতা আরও বেড়ে যাবে, আর 21 বছর বয়সে আমি সময় ভ্রমণ করতে পারব। আমার মাথা ঘুরে গেল। সময় ভ্রমণ? হ্যাঁ মা, আমি অতীতে বা ভবিষ্যতে যেতে পারব, কিন্তু শুধু দেখার জন্য, কিছু পরিবর্তন করার জন্য নয়। আর 11 বছর বয়সে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সে স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের স্কুলের নতুন শিক্ষিকা মিস রহমানের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা তার? তার বাবা অসুস্থ, কিন্তু তিনি জানেন না। আর তার বাবা আগামী সপ্তাহে হার্ট অ্যাটাকে পড়বেন, কিন্তু যদি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে বেঁচে যাবেন গো। আমি দ্বিধায় পড়ে গেলাম, মিস রহমানকে একথা বলা উচিত কিনা। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন স্কুলে গিয়ে মিস রহমানের সাথে কথা বললাম। মিস রহমান, আপনার বাবার স্বাস্থ্য কেমন? ভালো তো? কেন জিজ্ঞেস করছেন? একবার ডাক্তার দেখিয়ে নিন, আমার মনে হচ্ছে তার চেকআপ দরকার গো। মিস রহমান প্রথমে আমার কথায় কান দিলেন না, কিন্তু আমি জোর করে বোঝালাম। 3 দিন পরে মিস রহমান আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপা, আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন। ডাক্তার বলেছে তার হার্টে ব্লকেজ ছিল, আরও দেরি হলে বিপদ হতো। তার আর 12 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন মানুষের মনের কথাও শুনতে পারি। কি বলছিস সত্যি? মা, আমি বুঝতে পারি কে কি ভাবছে। এটা শুনে আমার ভয় লাগল। এত ক্ষমতা একটা মেয়ের মধ্যে। তারা আরও বলল, মা, চিন্তা করো না, আমি এই ক্ষমতা শুধু ভালো কাজে ব্যবহার করব। দাদিমা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয়। তারার 13 বছর বয়সে একদিন তন্ময় আমার কাছে এসে বলল, মা, তারার মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? কেন? আমি খেয়াল করেছি যে তারা অনেক কিছু আগে থেকেই জানে, আর সে যা বলে তা সব সত্যি হয়ে যায়। আমি তন্ময়কে কিছু বললাম না, কিন্তু বুঝলাম যে তার আর ক্ষমতা আর গোপন রাখা যাবে না। সেদিন রাতে তারা আমার কাছে এসে বলল, মা, তন্ময় ভাই যে আমার ক্ষমতার কথা সন্দেহ করছে, কিন্তু তুমি তাকে কিছু বলো না, আমি নিজেই সামলাব গো। পরের দিন তারা তন্ময়কে বলল, ভাইজা, আপনি আগামীকাল পরীক্ষায় গণিতে 8-7 পাবেন গো। তন্ময় হেসে বলল, সত্যি? তুই কিভাবে জানিস? জানি তো, আর আপনার বন্ধু রাজু ভাইরা আপনাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। পরের দিন তন্ময় পরীক্ষায় সত্যিই গণিতে 8-7 পেল, আর তার বন্ধু রাজু তাকে একটা কলম উপহার দিল। তন্ময় অবাক হয়ে তারার কাছে এলো। তারা, তুই সত্যিই ভবিষ্যৎ দেখতে পারিস? তারা মাথা নাড়ল। হ্যাঁ ভাইজান, কিন্তু এটা আমাদের পরিবারের গোপন বিষয়, কারো কাছে বলবেন না আগে। তন্ময় কথা দিল। তারার 14 বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এলাকায় একটা বড় ভূমিকম্প হবে, কিন্তু চিন্তা করো না, কেউ মারা যাবে না। আগে কবে হবে তার একটা তারিখ বলল। সেই তারিখের দিন সত্যিই ভূমিকম্প হল, কিন্তু খুব বেশি ক্ষতি হল না। তার আর 15 বছর বয়সে সে আমাকে বলল, মা,
আমি এখন অন্য মানুষদের স্বপ্ন দেখতে পারি। ও মানে হলো কেউ রাতে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন আমি দেখতে পারি গো। এই ক্ষমতা দিয়ে তারা অনেক মানুষের সমস্যার সমাধান করতে লাগল, কারণ মানুষের স্বপ্নে অনেক সময় তাদের অবচেতন মনের চিন্তা প্রকাশ পায়। তারা ১৬ বছর বয়সে একটা বড় ঘটনা ঘটল। এলাকার একটা ছোট মেয়ে হারিয়ে গেল। সবাই খোঁজাখুঁজি করেও পেল না। তারা আমাকে বলল, মা, আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, সে বেঁচে আছে, এলাকার বাইরে একটা পুরনো বাড়িতে লুকিয়ে আছে গিয়ে। আমরা পুলিশকে জানালাম, পুলিশ তারার দেওয়া ঠিকানায় মেয়েটাকে দেখতে পাচ্ছি, সে বেঁচে আছে, এলাকার বাইরে একটা পুরনো বাড়িতে লুকিয়ে আছে গিয়ে। আমরা পুলিশকে জানালাম, পুলিশ তারার দেওয়া ঠিকানায় গিয়ে মেয়েটাকে খুঁজে পেল। এই ঘটনার পর তারার খ্যাতি ছড়িয়ে গেল অনেক দূর। দূর দূরান্ত থেকে মানুষ এসে তারার সাহায্য চাইতে লাগল। তারার ১৭ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমি এখন অন্য গ্রহের সাথেও যোগাযোগ করতে পারি। ও কি বলছিস মা? আমি দেখতে পাচ্ছি যে মহাকাশে অন্য প্রাণী আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। গিয়ে আমি ভাবলাম এটা হয়তো তারার কল্পনা, কিন্তু কয়েকদিন পরে খবরের কাগজে দেখলাম যে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটা অজানা সংকেত পেয়েছে। তারার ১৮ বছর বয়সে সে আমাকে বলল, মা, আমার ক্ষমতা এখন পূর্ণতা পেয়েছে, আমি এখন পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ঘটনা দেখতে পারি। সত্যি? হ্যাঁ মা, আমি এখন জানি যে পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে, কিন্তু আমি শুধু সেই সব ঘটনা পরিবর্তন করব যেগুলো মানুষের ক্ষতি করবে। তারার ১৯ বছর বয়সে একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ক্ষমতা দিয়ে মানুষের সেবা করব। কিভাবে? আমি একটা সংস্থা করব যেখানে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজা হবে, অপরাধীদের ধরা হবে আর প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দেওয়া হবে। তারার ২০ বছর বয়সে তার সংস্থা গড়ে উঠল আশাকু নামে। অনেক মানুষ এখানে কাজ করে। আর আজ তারার ২১তম জন্মদিন। আজ সকালে তারা আমার কাছে এসে বলল, মা, আজ আমি সময় ভ্রমণ করব। ও, কোথায় যাবি? আমি অতীতে যাব, দাদিমার সাথে দেখা করব, তার কাছ থেকে আরও কিছু জানার আছে। কি জানা? আমার মতো ক্ষমতা সম্পন্ন আরও কেউ আছে কিনা পৃথিবীতে? যদি থাকে তাহলে আমরা মিলে আরও বড় কিছু করতে পারব। তারা আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব আর আমার ক্ষমতা দিয়ে পৃথিবীকে আরও ভালো করার চেষ্টা করব। আর ঠিক এই মুহূর্তে তারা চোখ বন্ধ করে ধ্যানে বসল। তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগল। আমি দেখলাম তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার দৃশ্যমান হল। মা, আমি দাদিমার সাথে দেখা করেছি। তিনি আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন গো। কি বিষয়? পৃথিবীতে আমার মতো আরও ৭ জন আছে, তারা বিভিন্ন দেশে আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ পৃথিবীতে একটা বড় বিপদ আসছে। কি বিপদ? প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা ৮ জন মিলে সেই বিপদ ঠেকাতে পারব। তারা আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে এখন পৃথিবী ভ্রমণ করতে হবে, বাকি ৭ জনকে খুঁজে বের করতে হবে। কতদিন লাগবে? ১। কিন্তু তুমি চিন্তা করো না, আমি প্রতিদিন তোমার সাথে মানসিকভাবে যোগাযোগ করব গো। আজ তারা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি সে ভালো আছে, কারণ মাঝে মাঝেই তার কণ্ঠস্বর শুনতে পাই মনের মধ্যে। আর আজ তন্ময় যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে ছিল তার অবচেতন মনে তারার জন্য মাতৃত্বের ভালোবাসার প্রকাশ। কারণ তন্ময় জানুক যে তারা একদিন বাড়ি ছেড়ে চলে যাবে পৃথিবীর মানুষের সেবা করতে। আর সেই গোলাপ ফুলের মধ্যেও লুকানো ছিল আমাদের পারিবারিক ইতিহাসের সূত্র। এই হল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় গল্প, যে গল্পের শুরু হয়েছিল একটা গোলাপ ফুল দিয়ে আর শেষ হল একটা অসাধারণ মেয়ের বিশ্বযাত্রা দিয়ে। আর আমি এখনও অপেক্ষা করে আছি তারার ফেরার জন্য, কারণ আমি জানি
একদিন সে ফিরে আসবে, আরও বেশি ক্ষমতা নিয়ে, আরও বেশি অভিজ্ঞতা নিয়ে। আর তখন আমাদের পরিবারের এই রহস্যময় গল্পের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই গল্প হবে আরেক দিনের জন্য। আজকের মতো এখানেই শেষ।